স্টক মার্কেটে আপনাদের অনেকেই অপশন স্ট্র্যাটেজি খোঁজেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু একটা প্রপার গাইডেন্স যেখানে আপনারা একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন যে কিভাবে অপশন ট্রেডিং করা যায় এবং একটা প্রফিটেবল উপায়ে করা যায়। দেখুন, আপনারা জানেন যে অপশন ট্রেডিংয়ে প্রায় 90% লোকই টাকা হারিয়ে ফেলে, মানে 90% লোকেরই লস হয়। এবার অপশন ট্রেডিংকে তাহলে কিভাবে একটা প্রফিটেবল উপায়ে করা যায়? দেখুন, আমার ফান্ডা একদম ক্লিয়ার। টাকা আসুক আর নাই আসুক, টাকা চলে না যায়, প্রফিট হোক না হোক, লস যেন না হয়। কারণ আমাদের ক্যাপিটাল একবার যদি কমে যায় তাহলে আর তাকে ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যায়। আর আপনি যদি অপশন ট্রেডিং না শিখে করেন তাহলে আপনার টাকা চলে যাওয়ার চান্সটাই বেশি। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যে অপশন ট্রেডিং আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শেখানোর। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একদম বেসিক জিনিসগুলো শিখিয়ে দিয়েছি যে অপশন ট্রেডিং কি, অপশন কি। তাই আজকের ভিডিওতে আমরা এক স্টেপ এগিয়ে যাব এবং একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাব, যেখানে আমি আপনাদেরকে একদম চেষ্টা করব বাচ্চাদের মতো করে বোঝানোর, ইনফ্যাক্ট এমনভাবে বোঝানোর যাতে আপনারা আর অপশন ট্রেডিংটাকে ভুলতে না পারেন। তো যেহেতু আপনারা এই ভিডিওটা খুলেই ফেলেছেন, আমি এটুকু ধরে নিচ্ছি যে আপনাদের স্টক সম্বন্ধে নলেজ তো আছে, মানে এইটুকু নলেজ আছে যে কোনো স্টককে আমরা যদি বাই করি তখন তার দামটা যদি উপর দিকে যায় তখন আমাদের প্রফিট হয়, আর যদি তার দামটা নিচের দিকে যায় তখন আমাদের লস হয়। তো দেখুন, আমাদের কাছে বা আপনার কাছে যদি একটা শেয়ার, ধরুন রিলায়েন্সের শেয়ার আছে, কত টাকার শেয়ার আছে? 10 লাখ টাকার শেয়ার আছে। এবার আপনার পোর্টফোলিও যদি রিলায়েন্সের 10 লাখ টাকার শেয়ার থাকে, সেই শেয়ারটার দাম যদি ওপর দিকে যায় তখন আপনার প্রফিট হবে, আর যদি নিচের দিকে যায় তখন আপনার লস হবে। এবার আপনি যদি মনে করেন বা আপনার যদি মনে ভয় থাকে যে হতে পারে রিলায়েন্স এখান থেকে একটু পড়ে যেতে পারে, মানে ধরুন যদি এখান থেকে 10% পড়ে যান, তো রিলায়েন্সের যদি 10 লাখ টাকার শেয়ার আপনার পোর্টফোলিওয়ে 10% পড়ে যায় তাহলে আপনার 1 লাখ টাকার লস হবে। তো আপনি যদি মনে করেন যে রিলায়েন্সের শেয়ার পড়ে যেতে পারে এবং 1 লাখ টাকার লস হতে পারে, তখন আপনাদের কাছে একটা অপশান আছে, সেটা হলো পুট। আমি যে বললাম না অপশান ট্রেডিং, তো এখানে আপনার কাছে অপশান আছে যে আপনি রিলায়েন্সের পুট বাই করলেন এবং যদি রিলায়েন্সের দাম 10% পড়ে যায় এবং আপনার 1 লাখ টাকার লস হয়, তখন পুটের দামটা বেড়ে গিয়ে আপনার লসটা কিছুটা কভার হয়ে যাবে। মানে ধরুন আপনার কাছে একটা 50 লাখ টাকা দামি গাড়ি আছে, এবার সেই গাড়িটা যদি কালকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন তো আপনার পুরো 50 লাখ টাকার লস হয়ে যাবে। তার জন্য আমরা কি করি? আমরা ইন্স্যুরেন্স করাই। আমরা ইন্স্যুরেন্স কি জন্য করাই? 50,000 টাকার একটা হয়তো ইন্স্যুরেন্স আপনি করালেন, যে যদি বাই চান্স কালকে গিয়ে আপনার গাড়িটা লস হয়ে যায়, আপনার গাড়িটা ড্যামেজ হয়ে যায়, তখন ওই ইন্স্যুরেন্স থেকে আপনার কিছুটা টাকা রিকভার হয়ে যাবে, যে আপনার পুরো 50 লাখ টাকার লস হবে না, আপনার এখান থেকে কিছু টাকা চলে আসবে। তেমনি আপনি যদি রিলায়েন্সের শেয়ারেতে পুট বাই করেন, তখন আপনার যদি 10 লাখ টাকার পোর্টফোলিওয়ে কিছুটা কমেও যায়, তখন পুট আপনাকে সেই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করবে। মানে এই যে পুট, আমি যে কথাটা বলছি, এটা হচ্ছে অপশনারি একটা পার্ট। তো আপনার হয়ে যাবে কি হেজিং, আমরা এটাকে বলি হেজিং। মানে রিলায়েন্সের শেয়ার পড়লো কিন্তু আপনার পুট থেকে কিছুটা প্রফিট হয়ে গেল, এটা আপনার হেজ হয়ে গেল পোর্টফোলিওটা। তো অপশন প্রথমবার যে ইন্ট্রোডিউস হয়েছিল মার্কেটে, শুধুমাত্র হেজিং এর জন্যই ইন্ট্রোডিউস হয়েছিল। কিন্তু স্টক মার্কেটে কি হয়, আপনার কাছে ধরুন গাড়ি নেই 50 লাখ টাকার, আপনি 50,000 টাকার ইন্স্যুরেন্স কিনে নিয়েছেন এই আশায় যে কালকে গাড়িটায় অ্যাক্সিডেন্ট হবে। মানে আপনার কাছে 10 লাখ টাকার রিলায়েন্সের শেয়ার নেই, আপনি শুধু পুট বাই করে নিয়েছেন যে কালকে রিলায়েন্সে অ্যাক্সিডেন্ট হবে এবং আমার প্রফিট হবে। এটাকে বলে নেকেড অপশন বাই। মানে আপনার কাছে রিলায়েন্স নেই, শেয়ার নেই, আপনি শুধু ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছেন রিলায়েন্সের এই আশায় যে রিলায়েন্স কালকে পড়বে এবং এই অপশান থেকে আপনার প্রফিট হবে। এতদূর পর্যন্ত আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে আপনি অনেকটাই আশা করি বুঝে গেছেন। এবারে আমরা এর নেক্সট সিনারিওতে চলে আসি। এবার পুটের সিমিলারলি আরও একটা জিনিস আছে, সেটাকে বলে কল। মানে রিলায়েন্সের শেয়ার যদি নিচের দিকে পড়ে বা তার দামটা কমে, তখন যেমন পুটে আমাদের প্রফিট হওয়া সম্ভব, তেমনি আমাদের রিলায়েন্সের যদি আমরা কল বাই করি, রিলায়েন্সের দাম যদি ওপর দিকে যায় তখন আমাদের প্রফিট হবে। এবারে লোক কি করে, শুধুমাত্র রিলায়েন্স নয়, ইন্ডেক্সেও ট্রেড করে। ইন্ডেক্স যেমন হচ্ছে নিফটি। নিফটি হলো ভারতবর্ষের টপ 50 কোম্পানির একটা ইন্ডেক্স। এই নিফটি 50তেও আপনি ট্রেড করতে পারেন। মানে শেয়ার বাজার নিচের দিকে গেলে পুটে পয়সা হবে, আর শেয়ার বাজার ওপর দিকে গেলে কলে পয়সা হবে। এটুকু ক্লিয়ার।
এবারে এতক্ষণ আমি কি বোঝাচ্ছিলাম যে কল বাই করতে পারি, পুট বাই করতে পারি। তো বাই যখন করছি তার মানে কেউ সেলও তো করছে, বায়ার আছে, বাই হচ্ছে, তাহলে কেউ সেলও তো করছে। কে সেটা? মানে আপনি যদি একটা ইন্স্যুরেন্স নিচ্ছেন 50,000 টাকার, মানে ইন্স্যুরেন্স পারচেস করছেন আপনার গাড়ির, তাহলে আপনাকে কেউ তো ইন্স্যুরেন্সটা বেচছে। সেইটা কে? সেটা সেই ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো ইনস্টিটিউশন যে আপনাকে ওই ইন্স্যুরেন্সটা বিক্রি করেছে। তেমনি অপশানে যেরকম বাই করতে পারেন, তেমনি অপশানে কেউ না কেউ সেলও তো করছে। মানে আপনি যে অপশানটা বাই করছেন তখন কেউ সেলও করছে। এবারে এই সিনারিওতে ধরুন কোনো দোকানদার কিছু দোকান খুলে বসে আছে, সে কিছু একটা সেল করবে আপনাকে। তো দোকানদার কেন দোকান খুলে বসে থাকে? নিশ্চয়ই প্রফিট করার জন্য বসে থাকে। মানে কিছু সে বিক্রি করবে, সেখান থেকে সে কিছু মুনাফা কামাবে। এবার দোকানে কোনো কাস্টমার গেল, সে দাম দস্তুর করলো, কিন্তু বাই ডিফল্ট একটা চান্স কি থাকে, সেলার সব সময় প্রফিটে থাকে। মানে আপনাকে দোকানদার যদি কিছু মাল বেচে, তাহলে বাই ডিফল্ট একটা কি চান্স থাকে, যে দোকানদার আপনাকে মালটা বেচছে সে প্রফিটে আছে। এবার হ্যাঁ, মাঝে মধ্যে সেলারেরও হয়তো কোনো কোনো সময় লস হয়, কিন্তু সেটা নিয়েও আমরা পরে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে বাই ডিফল্ট আপনি যদি কোনো দোকান থেকে কোনো জিনিস কিনতে যান, দোকানদারের তো একটা লাভ আছে। তো দোকানদার বাই ডিফল্ট কি হয়ে গেল, দোকানদার অলরেডি প্রফিটে আছে। এবার যেহেতু সে প্রফিটে আছে, তাহলে তার মার্জিনও বেশি লাগে। মার্জিন মানে ধরুন আপনি 1 কিলো চিনি কিনতে গেছেন, দোকানদারের কাছে কি 1 কিলোই চিনি আছে? দোকানদারের কাছে 10 কিলো চিনি আছে। মানে দোকানদারের কাছে মার্জিন বেশি আছে, দোকানদারের কাছে মাল বেশি আছে। আপনি 1 প্যাকেট বিস্কুট কিনতে গেছেন, কিন্তু 50 প্যাকেট বিস্কুট তার কাছে আছে। তো আপনি যদি কোনো জিনিস সেল করেন, তখন আপনার মার্জিন বেশি লাগবে। আর আপনি যদি কিছু বাই করেন, তখন আপনার টাকার পাওয়ার, মানি পাওয়ার, মার্জিন কম লাগবে। এবার আপনাদেরকে এই যে বোঝালাম যে মার্জিন বেশি লাগবে, যে মাল বেচছে তার মার্জিন বেশি লাগবে, যে মাল কিনছে তার মার্জিন কম লাগবে। মানে ধরুন যে ইন্স্যুরেন্স কিনছে, সে 50 লাখ টাকার গাড়ির জন্য 50,000 টাকার প্রিমিয়াম দিচ্ছে। এবারে যে 50 লাখ টাকার জন্য 50,000 টাকা নিয়েছে, যে বেচেছে মানে যে ইন্স্যুরেন্সটা আপনাকে সেল করেছে, তার রিস্ক কত টাকার? 50 লাখ টাকার রিস্ক। কালকে যদি গাড়ি ড্যামেজ হয়ে যায়, তাকে 50 লাখ টাকা দিতে হবে। অপরদিকে আপনার রিস্ক কত? আপনি যে 50,000 টাকার কিনেছেন ইন্স্যুরেন্সটা, সেটাই আপনার রিস্ক। মানে আপনার যদি গাড়ি ড্যামেজ হয়, তবেই না আপনার ক্লেমটা আসবে। যদি গাড়ি ড্যামেজ না হয়, তাহলে আপনার 50,000 টাকাটা গেল। সিমিলারলি কেউ যদি অপশান সেল করে, তাহলে তার মার্জিন বেশি লাগে, তার কাছে টাকা বেশি লাগে। আর যদি কেউ অপশান বাই করে, তার টাকাটা কম লাগে। তো দেখুন, আপনাদেরকে এই সিনারিওটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। দেখুন, আপনাদের এটা মনে হতে পারে যে ভাই তাড়াতাড়ি স্ট্র্যাটেজি একটা বল যেখান থেকে আমি টাকা কামাবো। দেখুন, আপনার কাছে ফান্ডাটা ক্লিয়ার না হলে কিন্তু স্ট্র্যাটেজি থেকেও কোনো লাভ হবে না। কারণ আমি এর পরে যেটা আপনাদেরকে বোঝাবো, দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং। মানে কিভাবে ব্রেক ইভেনে পৌঁছতে হয়, কিভাবে প্রফিট করতে হয়। আমি এই যে বললাম 90% ট্রেডার লসে আছে, আপনি কিভাবে 10%-এ ঢুকবেন সেইটা আপনাকেই নির্ধারণ করতে হবে। তাই আপনাকে মানে আপনার যদি ফান্ডাটা না ক্লিয়ার থাকে যে অপশন ট্রেডিং বিষয়টা কি, কিভাবে কাজ করে, কিভাবে এর সমস্ত বিষয়গুলো, কল প্রাইস, পুট প্রাইস, প্রিমিয়াম, এগুলো ডিসাইড হয়, সেটা যদি আপনার ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আপনার কাছে স্ট্র্যাটেজি থেকেও কোনো লাভ হবে না। কারণ একই স্ট্র্যাটেজি বিভিন্ন মার্কেট কন্ডিশনে চলে না। আর এই ভিডিও যে সিরিজটা, মানে এই ভিডিওর যে প্লেলিস্টটা আমি বানাচ্ছি, এই প্লেলিস্টের মধ্যে আপনি মাল্টিপল স্ট্র্যাটেজি পাবেন। বিভিন্ন মার্কেট কন্ডিশনের মধ্যে আপনি কিভাবে আপনার স্ট্র্যাটেজিটা পাল্টাবেন সেগুলো পাবেন, এবং অপশন ট্রেডিংয়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত বিষয়টা আপনার ক্লিয়ারও হবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে টিপে রাখুন, যাতে আপনাদের কাছে এর পরের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে আসতে থাকে। তো আশা করি আপনাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে দিতে পারলাম। এরপরে আমরা আরও একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে একটা উদাহরণ দেখাবো। আমি একটা পড়ার ব্যাচে একদম কমপ্লিট ডিফারেন্ট সিনারিওয় চলে যাচ্ছে, ঠিক আছে? একটু হালকা মেজাজে একদম ছোটদের মতো করে বোঝাবো, যাতে আপনি পুরো ক্লিয়ার বুঝতে পারেন। আপনি একটা পড়ার ব্যাচে করতে গেছেন, এবার সমস্ত পড়ার ব্যাচেই একটা না একটা সুন্দরী থাকেই। তো আমি এটাকে সুন্দরী ভেবে নিচ্ছি। এবার যদি পড়ার ব্যাচে একটা ভালো সুন্দরী থাকে, সেখানে কয়েকটা বখাটে ছেলেও জুটে যায় তাকে পটাবে বলে। তো আমি ধরে নিচ্ছি একজন তাকে পটানোর চেষ্টা করছে। এবার দুটো বন্ধু আছে, একটা বন্ধুর নাম দিলাম বায়ান, আর একটা বন্ধুর নাম দিলাম সেলা। এদের দুজনেরই গার্লফ্রেন্ড নেই। এরা খালি দুজনের মধ্যে বেট লাগায় যে সুন্দরীকে কে পটাতে পারবে।
ঠিক আছে, একটা বখাটে জুটে গেছে, সে এখন সুন্দরীকে পটানোর চেষ্টা করছে। সেলার বায়ারকে বলছে যে দেখ বখাটে সুন্দরীকে পটানোর চেষ্টা করছে, ও যদি ওকে নাম্বার দিয়ে দেয় আজকে আমি তোকে 500 টাকা দেবো, যদি না দেয় 10 টাকা তুই দিবি আমায়। আমি তোকে 500 টাকা দেবো, কিন্তু তুই আমাকে 10 টাকা দিস। এর নাম্বার একে যদি দেয়, সুন্দরী যদি বখাটেকে নাম্বার দেয়, তাহলে আমি তোকে 500 টাকা দেবো, কিন্তু উল্টো দিকে যদি না দেয় আজকে তোকে কিন্তু আমায় 10 টাকা দিতে হবে। বললো ঠিক আছে চল দেবো। সুন্দরী নাম্বার দিল না। নেক্সট দিন আবার এলো পড়তে, পড়ার ম্যাচে বায়ার বলল ভাই আজকে আবার 10 টাকা নে, ও মনে হচ্ছে আজকে নাম্বার দিয়ে দেবে। ও বললো ঠিক আছে তুই 10 টাকা দে, আমি তোকে 500 টাকা দেবো যদি নাম্বার ওকে তোকে দেয়। সেরকমই রোজ সেলার আসে, ওকে বলে ভাই 10 টাকা দে, যদি ও নাম্বার দিয়ে দেয় তোকে আমি 500 টাকা দেবো। এবার এরকম রোজ রোজ কন্ট্যাক্ট করতে আর ভালো লাগছে না দেখে সেলার আর বায়ার দুজনে ঠিক করলো যে ভাই আমি সপ্তাহ শেষে দেখব। কি বার দেখব? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, আমি আজকে শুক্রবার আছে, আমি সামনের বৃহস্পতিবার অবধি তোকে টাইম দিলাম যা। সেলার বলছে বায়ারকে যে আমি তোকে বৃহস্পতিবার 3:30 অবধি টাইম দিলাম, বৃহস্পতিবার 3:30 পর্যন্ত টাইম আছে। সুন্দরী যদি বখাটেকে নাম্বার দেয় তাহলে তোকে আমি 500 টাকা দেবো, না হলে তুই আমাকে 10 টাকা দিস। বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, দেবো। হলো না। এবার একদিন, এবার বখাটে তো সুন্দরীকে পটানোর জন্য ডেলি কসরত করছে। একদিন সুন্দরী কি করেছে, একটু হেসে দিয়েছে। এবার বায়ার খুব খুশি, বলছে যে নে নে 10 টাকা নে। সেলার বলছে না, আমি 10 টাকা নয় আমি 100 টাকা নেবো, কারণ ও হেসেছে, ও পটে যেতে পারে, ও নাম্বার দিয়ে দিতে পারে। আমি আর 100 টাকা 10 টাকা নেবো না, আমি আজকে 100 টাকা নেবো। এই তো ভারী মুশকিল। কিন্তু 100 টাকা দিল, 100 টাকায় বায়ারের লস হয়ে গেল। সেদিনকেও সুন্দরী নাম্বার দিল না। বললো ঠিক আছে চল আবার পরের সপ্তাহের জন্য লাগা। এবার সুন্দরী যেহেতু হেসেছে, বলছে আমি 100 টাকাই নেবো, সামনের সপ্তাহে সামনের বৃহস্পতিবারে হবে খেলা। এমন সময় দুম করে সুন্দরী কি করেছে, বখাটেকে নাম্বারটা দিয়ে দিয়েছে। তখন সেলার কি বললো, যাক লস হয়ে গেছে, তোকে 500 টাকা আমি দিয়ে দিচ্ছি। এবার বায়ার খুব খুশি, বায়ার খুব খুশি, ভাই আমি 10 টাকা লাগিয়েছি 500 টাকা জিতে গেছি, 10 টাকা লাগিয়েছি সুন্দরী নাম্বার দিয়েছে, 500 টাকা আমি জিতে গেছি। আর সেলার বলছে ভাই আমি তো এটাই চাইছিলাম, তুই যা আরো 2-4টে বন্ধুকে জোগাড় করে নিয়ে আয়। আরো 4-5টা, সে বায়ার কি করেছে, আরো 4-5টা বন্ধুকে জোগাড় করে নিয়ে এসছে, যে সবাই মিলে বেড লাগাবো, সবাই মিলে বেড লাগাবো, যে আবার একটা অন্য কোনো সুন্দরী আছে তাকে কেউ আবার পটানোর চেষ্টা করছে, তার দিকে আমরা আবার বেড লাগাবো। বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই 100 টাকা দে, আমি তোকে 500 টাকা দেবো, যদি বৃহস্পতিবারের মধ্যে সুন্দরী অন্য বখাটেকে নাম্বারটা দিয়ে দেয়। ঠিক আছে। এবারে বৃহস্পতিবারও হলো না, শুক্রবারও হলো না, শনিবার রবিবার ক্লাস বন্ধ, সোমবার যখন খুললো তখন তো এবার যে বায়ার আছে দেখছে এখনো নাম্বার দিচ্ছে না। বললো ভাই 100 টাকা ছাড়, আমার তো জলেই যাবে, সুন্দরী মনে হচ্ছে নাম্বার দেবে না, তুই 80 টাকা অন্য বন্ধুকে দিয়ে দিল। বললো ভাই 80 টাকা দে, 80 টাকা দে তুই নে, কেন আর তো টাইম কম আছে, আর এই কন্ট্রাক্টটার টাইম কতক্ষণ, বৃহস্পতিবার 3:30 পর্যন্ত, শনিবার রবিবার কেটে গেছে, সোমবার হয়ে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতি আর 3 দিন টাইম আছে। তো সেই জন্য বললো 80 টাকা। সেরার বলছে তোরা যা করিস স্কুলকে যা, আমাকে 100 টাকা দিয়েছিস তো, যে জিতবে তাকে আমি 500 টাকা দিয়ে দেবো। তো 80 টাকায় একজন এলো। আবার হয়তো বুধবারে কেউ বললো ভাই 60 টাকা দিচ্ছি, 60 টাকা দিচ্ছি নিয়ে নে, কেন ওই মনে হচ্ছে নাম্বার দেবে না। তারপরে কি হলো, বৃহস্পতিবার দিনকে 10 টাকা, ভাই 10 টাকাতেই নিয়ে নে, তুই 10 টাকা লাগা, আমাকে 10 টাকা দে, যদিও যেতে 500 টাকা পাবি, মানে যদি সুন্দরী বখাটেকে নাম্বার দিয়ে দেয় তুই 500 টাকা পাবি, সেলার দেবে বলেছে, কন্ট্রাক্টে লেখা আছে। আর সেলার চুপ করে বসে আছে, তোরা যা পারিস করবে যা। এবার 10 টাকাতেও হেরে গেল, যে লাস্ট বৃহস্পতিবার দিনকে এটা লাগিয়েছিল যে সুন্দরী মনে হচ্ছে আজকে নাম্বার দিয়ে দেবে বখাটেকে, 10 টাকাতেও গেল। কজনের লস হলো, একজন, দুজন, তিনজন, চারজনের লস হয়ে গেল। এর 20 টাকা লস হয়েছে, 80 টাকায় দিয়েছে, 80 টাকা থেকে 60 টাকা এসছে, এর 20 টাকা লস হয়েছে। এরও সেরকম 60 টাকা থেকে 10 টাকায় দিয়েছে, 40 টাকা লস হয়েছে। এ তো 10 টাকায় নিয়েছিল, এর পুরো 10 টাকাটাই জিরো 3:30-র সময়, কারণ কন্ট্রাক্টটাই ছিল 3:30 পর্যন্ত, এই সময় গিয়ে এক্সপায়ার হয়ে যাবে কন্ট্রাক্টটা। এবার এই সুন্দরীর নামটাকে যদি আমি চেঞ্জ করে নিফটি করে দিই, এই সুন্দরীর নাম হচ্ছে নিফটি, আর এই বখাটের নাম কি, এই বখাটের নাম হচ্ছে স্ট্রাইক। মানে নিফটি যদি এখন 25,000-এ চলে, ভালো করে দেখবেন,
নিফটি যদি 25,000-এ চলে আর 25,200-এ যাওয়ার চেষ্টা করছে, মানে আপনি যদি বলেন, আপনি যদি বেট ধরেন যে 25,200-এ যাবে নিফটি, তখন যদি আপনি শুক্রবার দিনকে ধরেন তখন হতে পারে এটার দাম 100 টাকা চলছে। সেম জিনিস নিফটি 25,000-এই আছে, 25,200-র আপনি কল নিয়েছেন। কেন কল নিয়েছেন আমি বলেছি না, যদি ওপর দিকে যায় তাহলে কল নিতে হবে, আর যদি নিচের দিকে যায় তাহলে পুট নিতে হবে। তাহলে এখানে কি হলো, 25,000 থেকে যদি 25,200-এ যায়, সেলার বলেছে যে তোকে আমি 500 টাকা দেবো, তুই আমাকে 100 টাকা দে। 25,000 থেকে 25,200-এ গেলে সেলার বলেছে 500 টাকা দেবো, তুই আমায় 100 টাকা দে, যদি এটা শুক্রবার হয়। আবার যদি সোমবার, কেননা শনিবার রবিবার মার্কেট বন্ধ, সোমবার মার্কেট খুলেছে, অলরেডি 3 দিন কেটে গেছে, আর হাতে 3 দিন আছে, সেম কলটার দাম হয়ে যাবে হয়তো 70 টাকা। বলবে আর আমার 100 টাকার দরকার নেই, আর তো 3 দিন পড়ে আছে, তোমার 70 টাকা দে। সিমিলারলি মঙ্গলবার দিনকে কি হবে, এটাই 60 টাকা হয়ে যাবে। সিমিলারলি এটা বুধবার দিনকে হয়তো 50 টাকা হয়ে যাবে। আমি এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেম টু সেম হবে না, কিভাবে হবে, কত টাকা দাম হতে পারে, কোথায় ব্রেক ইভেন হতে পারে, এই সমস্তগুলো আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন আপনাদেরকে এইটুকু বুঝিয়ে রাখি যে 25,000 থেকে যদি 25,100 যায়, তার আগে হয়তো এর দামটা কিছুটা বেড়ে যাবে। সিমিলারলি 25,000 থেকে যদি 24,800 চলে আসে, তখন এর দামটা কমে যাবে, কারণ 25,200টা তো অনেকটা দূরে চলে যাচ্ছে। সুন্দরী যখন বখাটেকে দেখে হেসেছিল, তখন কিন্তু বায়ারের থেকে চার্জ করছিল সেলার বেশি, আগে চার্জ করছিল 10 টাকা, যেই হাসলো অমনি বলছে ভাই আমি আর 10 টাকায় খাবো না, এবার 100 টাকা। কেন? কারণ পটে যেতে পারে। সিমিলারলি 25,000 থেকে 25,100 যদি নিফটি চলে যায়, কলের দাম সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। কেন? কারণ 200 পর্যন্ত চলে যেতে পারে, 200-র কাছাকাছি এসে গেছে, তাই জন্য কি হবে, তখন কলের দামটা বেড়ে যাবে। আর সিমিলারলি যদি যত দূরে যাবে আপনার যেটা স্ট্রাইক প্রাইস, আপনি যেটা কন্ট্রাক্ট করেছেন 25,200 বা 25,250, এরকম 50 পয়েন্ট করে এক একটা করে স্ট্রাইক প্রাইস আছে। আপনি যে স্ট্রাইকের প্রাইসে এটাকে নিয়েছেন কল বা পুট, সেখান থেকে আপনার নিফটি স্পট যত দূরে যাবে তত তার দাম কমতে থাকবে, যত কাছাকাছি আসবে তত তার দাম বাড়তে থাকবে। এবার এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো ব্রেক ইভেন। দেখুন নিফটিতে বা অপশানেতে কাজ করতে গেলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার ব্রেক ইভেন কতই, আমি যতই নিচ্ছি সঙ্গে সঙ্গেই আমি যদি বাই করি, আমি যদি কোনো স্ট্রাইককে বাই করি, যখনই কোনো অপশান আমি বাই করব, তখনই আমি কিন্তু ব্রেক ইভেন থেকে অনেকটা দূরে থাকবো। তাই আপনাকে ব্রেক ইভেনটা সবসময় মাথায় রাখতে হবে। আর এই ব্রেক ইভেনটা কি, এখানে আপনাদেরকে আরও দুটো জুয়ারির গল্প বোঝাই। তো আপনাদের আশেপাশে পাড়ায় এদিক ওদিক জুয়ারি সব জায়গায় পেয়েই যাবেন। তো দুজন লোক জুয়া খেলছে, একজনের নাম দিয়ে দিচ্ছি আমি সেলার, আর একজনের নাম দিয়ে দিলাম বায়ার। এবারে একজন সেল করছে, একজন বাই করছে, একজনের নাম দিয়েছি সেলার, একজনের নাম দিয়েছি বায়ার, দুজন জুয়া খেলছে, পাক্কা জুয়ারি। ক্রিকেটের ম্যাচ হচ্ছে, কোহলি ব্যাট করছে। কে ব্যাট করছে? কোহলি ব্যাট করছে। কোহলি ব্যাট করছে, সেলার বায়ারকে কি বলেছেন যে ভাই তুই আমাকে 10 টাকা দে, আমি তোকে, কোহলি যদি 50 থেকে 1 রানও বেশি করে, 50 থেকে 1 রানও বেশি করে, প্রতি রান পিছু তোকে আমি 1 টাকা করে দেবো। মানে কোহলি যদি 60 করে তোকে আমি 10 টাকা দেবো, কোহলি যদি 70 করে তোকে আমি 20 টাকা দেবো। এই হয়ে গেছে ডিল, তুই আমাকে 10 টাকা দে। সেলার নিয়ে নিয়েছে, এর থেকে সেলার প্রিমিয়াম রিসিভ করে নিয়েছে, 10 টাকা সেলারের কাছে চলে এসেছে। এবার হতে পারে কোহলি 30 রানে আউট হয়ে গেল, হতেই পারে, তাহলে বায়ারের কি হলো, 10 টাকা জলে। হতে পারে 40 রানে আউট হলো, তাহলেও বায়ারের 10 টাকা জলে। হতে পারে 50-এ আউট হলো, তাও তো 10 টাকা জলে। কারণ ডিলটা কি হয়েছে, 50 থেকে যত রান বেশি করব তখন 1 টাকা করে প্রতি রানে দেবে। কোহলি যত রান বেশি করবে প্রতি রানে 1 টাকা করে বেশি দেবে। এবার কোহলি যদি 55-এ আউট হয়, কোহলি 55-এ আউট হলেও সেলার বায়ারকে ক টাকা দেবে? 5 টাকা দেবে। এখানেও বায়ারের 5 টাকা লস। তাহলে ব্রেক ইভেনে আসতে গেলে
দেখুন কন্ট্রাক্টটা হয়েছে 50 টাকার ওপর, কিন্তু তাকে ব্রেক ইভেনে নিয়ে আসতে গেলে কোহলিকে মিনিমাম করতে হবে 60 করলে তবে ব্রেক ইভেনে এলো, ওর 10 টাকা ফেরত পাবে। 60-র ওপর যদি +1 করে তবে বায়ারের 11 টাকা, +2 করলে তবে বায়ারের 12 টাকা। বোঝাতে পারলাম? মানে আপনি যদি কখনো অপশান বাই করেন, তখন ধরুন স্ট্রাইক প্রাইস যদি ধরুন নিফটি চলছে 25,000, আর আপনি 25,000-এরই কল বাই করেছেন, এক্সপায়ারি পর্যন্ত 25,000-এর কলটা জিরো হয়ে যাবে। মানে আপনি যদি কোনো স্ট্রাইক প্রাইসের কিনছেন, ধরুন 25,000-এ নিফটি চলছে, 25,000-এরই আপনি কল বাই করেছেন। এবার সেই কলটার দাম যদি 100 টাকা চলে, তাহলে 25,100 এটা হলো আপনার ব্রেক ইভেন। মানে নিফটি যদি এক্সপায়ারি পর্যন্ত 25,100-এ গিয়ে থামে, তাহলে আপনার টাকাটা জিরো জিরো হবে, মানে আপনার কিছু যাবেও না, আপনার কিছু আসবেও না। এক্সপায়ারিতে গিয়ে যদি 25,110 হয়, তাহলে আপনার 10 টাকা এলো। বোঝাতে পারলাম? আবার ভালো করে শুনুন, যদি 25,000-এর আপনি পুট বাই করেন, আর নিফটি যদি 25,000-এই ক্লোজ হয়, আর নিফটির পুটটা যদি আপনি 150 টাকা দিয়ে কেনেন, তাহলে আপনার 150 টাকার লস। 24,850-এ গিয়ে যদি ক্লোজ হয়, তাহলে আপনি ব্রেক ইভেনে এলেন। তার নিচে গিয়ে যদি ক্লোজ হয় এক্সপায়ারিতে, তখন আপনি প্রফিটে এলেন। তার মানে কি, বাই ডিফল্ট যদি আপনি সেল করেন, বাই করেন, আপনার উইনিং প্রবাবিলিটি 30%। যদি আপনি কোনো অপশান বাই করেন, তাহলে আপনার উইনিং প্রবাবিলিটি 30%। আর আপনি যদি সেল করেন, তাহলে আপনার জেতার চান্স 70%। তার কারণ ব্রেক ইভেনটাই অত দূরে। এবার আপনি ভাবছেন এ তো ভারী মুশকিলের কথা বলে দিলেন ভাই, বাই করলে 30% উইনিং আর সেল করলে 70% উইনিং। দেখুন, এইখানেই লাগে স্ট্র্যাটেজি, এখানেই লাগে স্ট্র্যাটেজি। যদি আপনার কাছে ঠিকঠাক সঠিক স্ট্র্যাটেজি না থাকে, তাহলে আপনি বাই করুন বা সেল করুন, সেলারেরও লস হতে পারে। দেখুন, সেলারেরও আনলিমিটেড লস। আপনি যদি 25,000-এর কল সেল করেন, আর বাই চান্স যদি 25,500-এ চলে যায় নিফটি, তাহলে সেলারের যে কত বড় লস হবে, সেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওগুলোয় আপনাদের দেখাবো। দেখুন, আমি এই ভিডিওটা যে বানাচ্ছি, এই ভিডিওটা একটা সিরিজের পার্ট, মানে একটা সিকোয়েন্সে আসবে। একটা ভিডিও সমস্ত কিছুটা আপনাকে শিখিয়ে দিলে মাথা থেকে বেরিয়ে যাবে। আর তাই আমার একটাই উদ্দেশ্য, যে আপনাকে ভালোভাবে শেখানো, বাচ্চাদের মতো করে শেখানো, যাতে আপনার ভুলতে কষ্ট হয়। মানে একবার যদি আপনি শিখে যান, তাহলে এই অপশানের বিষয়টা আপনার কাছে পুরো ক্লিয়ার থাকে। যখনই আপনি অপশান চেন দেখবেন, তখন যেন পুরো বিষয়টা ক্লিয়ার থাকে, যে কোনটার ক টাকা দাম চলছে, আর কোথায় নিফটি গেলে আমার প্রফিট হবে, আর কোথা পর্যন্ত না গেলে আমার লস হয়ে যাবে। তাই আশা করি আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে এটুকু বোঝাতে পেরেছি, যে নিফটি বা যে কোনো আন্ডারলাইং অ্যাসেট কত দূর গেলে আপনার প্রফিট হতে পারে, কোথায় গেলে আপনার লস হতে পারে, কোন সিনারিওতে বাই করা উচিত, কি কোন সিনারিওতে সেল করা উচিত। এবার নেক্সট দিনকে আমি আপনাদেরকে একদম চার্টের মধ্যে দেখাবো, যে কিভাবে এই অপশানগুলো কাজ করে। একদম অপশান চেন খুলে, ওপেন ইন্টারেস্ট দেখে কিভাবে অপশানে কাজ করতে হয়, কিভাবে ট্রেড নিতে হয়, কি স্ট্র্যাটেজিতে কাজ করতে হয়, এর পরের সিকোয়েন্সের ভিডিওগুলো আমি শেখাবো। এবং আরও দেখুন, একটা ভিডিও নয়, মাল্টিপল ভিডিও আসবে। কেন? কারণ মার্কেট কন্ডিশন সবসময় সমান থাকে না, কখনো চপি মার্কেট থাকে, কখনো সাইডওয়েজ থাকে, এবং আপনাদেরকে প্রাইস অ্যাকশনটাও বোঝা খুব দরকার। প্রাইস অ্যাকশন যদি না বোঝেন, মার্কেটের প্রতি একটা ভিউ যদি না থাকে, যে নিফটি, দেখুন নিফটি বাড়বে না কমবে, এইটুকু ভিউটা যদি না সঠিক হয়, তাহলে আপনার লসই হবে। তাই প্রাইস অ্যাকশনের একটা ভালো নলেজ চাই, এবং অপশান চেনকে দেখে কোথায় কোন স্ট্রাইক প্রাইসে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট, কোথায় ভলিউম বেশি হচ্ছে, এই সমস্তগুলো দেখে যদি না আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে ডিপ্লয় করেন, তাহলে আপনার লস হয়ে যেতে পারে। আর এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অপশান চেন কিভাবে কাজ করে, কিভাবে আমাদেরকে ওয়াই ডেটা চেক করতে হয়, পিসিআর চেক করতে হয়, কিভাবে আমাদেরকে ম্যাক্স পেন চেক করতে হয়। তাই আপনি যদি অপশান চেন অ্যানালিসিসটা ভালো করে শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন অপশান চেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।